Hello everyone, welcome to my channel ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের বাংলার প্যাডাগজির সিটেটের 2012 নভেম্বরের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আজকের চলে এসেছি বন্ধুরা। আজকের সেশনটি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই প্রত্যেককে বলছি তোমরা অবশ্যই করে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। ওকে, আর আজ শুভ কোজাগরী লক্ষ্মী পুজো, প্রত্যেককে শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা, চলো, আর তোমরা যারা নতুন আমার এই চ্যানেলটিতে ভিডিওগুলো দেখছো, তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। ওকে, আর তোমরা যদি এই ভিডিওর সমস্ত ভিডিওর যে সেট প্র্যাকটিস সেটগুলি সেগুলি তোমরা যদি পিডিএফ ফাইল পেতে চাও তাহলে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। যদি তোমরা ওখান থেকে যুক্ত নাও হতে পারো তাহলে তোমরা টেলিগ্রাম গ্রুপে গিয়ে ওখান থেকে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করো, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলে। তোমরা দেখতে পাচ্ছ যে সিটেটের 2012 যে কোশ্চেনগুলো রয়েছে সেখান থেকে কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তাই প্রত্যেকে স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই করে দেখো। ওকে, তো চলো দেখো, প্রথম প্রশ্ন, সৃজনশীল পঠনের বা ক্রিয়েটিভ রিডিং এর দৃষ্টান্ত হলো। দেখো, সৃজনশীল পঠনের বা ক্রিয়েটিভ রিডিং এর দৃষ্টান্ত হলো। ক্রিয়েটিভ রিডিং এর আচ্ছা, ক্রিয়েটিভ রিডিং কি বা সৃজনশীল পঠন? দেখো, অর্থাৎ যে পঠনের মধ্যে আমরা কোনো কিছু সৃষ্টি করতে পারি, অর্থাৎ কোনো কিছু বিষয় বুঝে নিয়ে আবার নিজে সেখান থেকে বিষয়টা নিজের মতন করে নতুন করে বলা বা পড়া, সেই বিষয়টাকে বলা হচ্ছে কি ক্রিয়েটিভ রিডিং। ওকে, তো চলো কি বলেছে দেখো অপশানগুলো। এ বলেছে কি অর্থের খোঁজে পাঠ করা, অর্থাৎ রিডিং ফর মিনিং। বি বলেছে বিষয় সম্বন্ধে আরও তথ্য সংগ্রহের জন্য পাঠাগারে সূত্র নির্দেশক কাজ করা। সি বলেছে দেখো সম্পর্কিত তথ্যাবলীর সন্ধানে অন্তর্জাল অনুসন্ধান করা। ডি বলেছে ভিন্ন বা স্বতন্ত্র দৃষ্টিকোণ থেকে বিষয়টি নাট্যায়ন ভূমিকা নির্ধারণ এবং পুনর্লিখনের কাজ করা। দেখো বলেছে অর্থের খোঁজে পাঠ করা। অর্থের খোঁজে পাঠ করা কিন্তু সৃজনশীল পঠনের কোনো রকম দৃষ্টান্ত নয়। দেখো বিষয় সম্বন্ধে আরও তথ্য সংগ্রহ জন্য পাঠাগারে সূত্র নির্দেশক কাজ করা। এখানে সূত্র বললে কিন্তু সেক্ষেত্রে কোনোরকমভাবে প্রযোজ্য হবে না। ওকে, দেখো সি বলেছে সম্পর্কিত তথ্যাবলীর সন্ধানে অন্তর্জাল অনুসন্ধান করা। এখানে কোনো অন্তর্জাল অনুসন্ধান করা কিন্তু ক্রিয়েটিভ রিডিং এর দৃষ্টান্ত নয়। দেখো ডি বলেছে ভিন্ন বা স্বতন্ত্র দৃষ্টিকোণ থেকে বিষয়টি নাট্যায়ন ভূমিকা দেখো বলেছে এখানে স্বতন্ত্র, অর্থাৎ নিজের থেকে, নিজের দৃষ্টিকোণ থেকে বলা মানে অর্থাৎ নিজের মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু বা সেইভাবে বিষয়টি নাট্যায়ন ভূমিকা নির্ধারণ বা নাটকের আকারে আর পুনর্লিখনের কাজ করা, অর্থাৎ সে সেই বিষয়টা পড়ে আবার নতুন করে তার নিজের মতন করে পুনর্লিখনের কাজ, এটাই কিন্তু হচ্ছে সৃজনশীল পঠনের দৃষ্টান্ত। ওকে, তাহলে দেখো সঠিক উত্তরটি কি হয়ে গেল, ডিটটা। ওকে, ভিন্ন বা স্বতন্ত্র দৃষ্টিকোণ থেকে বিষয়টি নাট্যায়ন ভূমিকা নির্ধারণ এবং পুনর্লিখনের কাজ। দেখো দু নম্বর প্রশ্ন কি বলি, স্কিমিং কি? দেখো স্কিমিং কি? স্কিমিং কিন্তু আমরা জানি, বা তোমরা যদি না জেনে থাকো তাহলে দেখো শুনে নাও, ভালো করে বুঝে নাও। স্কিমিং হচ্ছে কোনো বিষয় থেকে বা কোনো পাঠ্যাংশ থেকে অল্পের মধ্যে সেই পাঠ্যাংশের বিষয় সম্পর্কে ধারণা তৈরি করা, অর্থাৎ অল্প ক্ষণের জন্য সেই বিষয়টির উপর চোখ বুলিয়ে তার মূল বিষয়বস্তুটাকে বুঝে নেওয়া। স্কিমিং আরেকটা রয়েছে কি স্ক্যান করা। আমরা জানি যে কোনো স্ক্যানারে যদি আমরা স্ক্যান করি সেই সমস্ত কিন্তু ডিটেলসটা আমাদের স্ক্যান করে নেওয়া হয়। তেমনি স্ক্যানিং হচ্ছে কি, স্ক্যানিং অর্থাৎ পাঠ্যাংশতে খুঁটিনাটি, অর্থাৎ সমস্ত কিছু পড়ে নিয়ে তার প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক যে সকল তথ্য রয়েছে সেই সকল তথ্যগুলোকে সেখান থেকে বের করে নেওয়া হচ্ছে কি স্ক্যানিং। ওকে, আর স্কিমিং হচ্ছে কি পাঠ্যাংশের উপর
চোখ বোলানোর মাত্র বা অল্প কিছুক্ষণের জন্য দৃষ্টি দিয়ে তার মূল বিষয়টিকে তুলে নেওয়া হচ্ছে কি স্কিমিং। তাহলে দেখো স্কিমিং এখানে সঠিক উত্তর কি হবে, দেখো বলেছে কি বিভিন্ন ভাবনা প্রয়োগ এবং তত্ত্ব সকলের সজ্জা বিষয়ে মতামত নির্মাণ। তাহলে ভাবনা প্রয়োগের এখানে কোনো বিষয় জায়গা নেই। দেখো পাঠ্য বিষয় থেকে তথ্যাবলী নিয়ে একটি লেখ্যরূপ সৃষ্টি করা। এখানে লেখ্যরূপের কোনো বিষয়ই নেই। বললাম যে কি পাঠ্যাংশের উপরে দেখো বিটটা দেখো, খুব দ্রুত কোনো গ্রন্থ বা পাঠ্যাংশের উপর চোখ বোলানো, তার বিষয় ভাবনা এবং মূল বক্তব্য বুঝে নিয়ে যেটা বুঝে নেওয়া হয় যে পদ্ধতিটা তাকে বলা হচ্ছে কি স্কিমিং। তাহলে দেখো খুব দ্রুত কোনো গ্রন্থ বা পাঠ্যাংশটির ওপর চোখ বোলানো বা তার বিষয় ভাবনা এবং মূল বক্তব্য বুঝে নেওয়া হচ্ছে কি স্কিমিং। ওকে, তো চলো পরের প্রশ্নে চলে যাব। দেখো পাঠ সংলগ্নতা বা টেক্সচুয়াল কোহেনশন। ওকে, তাহলে বলতে বোঝা যায় কি পাঠ সংলগ্নতা বলতে কি বোঝা, দেখো পাঠ সংলগ্ন অর্থাৎ কোনো পাঠের বাক্য বা অনুচ্ছেদগুলির মধ্যে পরস্পর সম্পর্ক তৈরি করার জন্য যে সকল সংযোজক বা সর্বনাম বা অব্যয় বা যা কিছু ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি পাঠ। অর্থাৎ দেখো পাঠের মধ্যে সংলগ্ন অর্থাৎ একে অপরের মধ্যে জোড়া লাগানোটা হচ্ছে কি সংলগ্নতা। তাহলে এখানে কি বলি দেখো, এ বলেছে বাক্য বা অনুচ্ছেদগুলির সম্পর্ক তৈরি করার জন্য সর্বনাম, সংযোজক বা সমার্থক শব্দের ব্যবহার। দেখো প্রথমটা কি বলেছে, বাক্য অনুচ্ছেদগুলির সম্পর্ক তৈরি করার জন্য সর্বনাম, সংযোজক এবং সমার্থক শব্দের ব্যবহার। তাহলে এখানে সঠিক উত্তরটি দেখো রয়েছে বাক্য অনুচ্ছেদগুলির সম্পর্ক তৈরি, সর্বনাম, সংযোজক এবং সমার্থক শব্দের ব্যবহার। বি বলেছে দেখো অনুচ্ছেদ গঠন এমনভাবে করা যাতে কাহিনী পারম্পরিক, এখানে কোনো পারম্পর্যরক্ষিতের কোনো বিষয় নয় অনুচ্ছেদ। সি বলেছে দেখো অনুচ্ছেদ কার্যকরণ সূত্রে তথ্যগুলি তুলে দেওয়া, এখানে কোনো সংলগ্নতা আসছে না। ডি দেখো একটি দীর্ঘ ছেদহীন পাঠ রচনা, অর্থাৎ কোনো জ্যোতি চিহ্ন নেই, কোনো ছেদ চিহ্ন নেই, কোনো কিছু নেই, যদিচ্ছক্রমে জ্ঞাতব্য বিষয়গুলি তুলে দেওয়া। এটা কিন্তু পাঠ সংলগ্নতার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওকে, তাহলে পাঠ সংলগ্নতা বলতে আমরা কি বুঝবো না, বাক্য অনুচ্ছেদগুলির সম্পর্ক তৈরি করার জন্য সর্বনাম, সংযোজক এবং সমার্থক শব্দের ব্যবহার। ওকে, নেক্সট দেখো 4 নম্বর বলেছে কি প্রামাণিক শ্রবণ। প্রামাণিক শ্রবণটা কি বা অথেন্টিক লিসেনিং। প্রামাণিক শ্রবণ, প্রামাণিক মানে অর্থাৎ কোনো কিছু প্রমাণ করা, আর শ্রবণ অর্থাৎ দেখো তুমি যে শুনছো বা আমি যে বলছি, তুমি যে শুনছো এর প্রত্যুত্তরে তুমি যদি কিছু বিষয় মানে রিয়াক্ট না করো তাহলে প্রামাণিক শ্রবণটা কিভাবে হবে? তুমি যে মনোযোগ সহকারে শুনছো, প্রামাণিক শ্রবণ হচ্ছে কি মনোযোগ সহকারে শোনা এবং তার ক্ষেত্রে সমস্ত কিছু বুঝে নেওয়া, একাগ্রভাবে শোনা এবং তার ক্ষেত্রে রিয়াক্ট করা বা রিয়াক্টের মতো কোনো বিষয় করা হচ্ছে কি প্রামাণিক শ্রবণ। দেখো এখানে বলেছে যে একজন শিক্ষকের বলা প্রায় লিখিত বক্তৃতার শ্রবণ। তাহলে একজন শিক্ষক বলবে বা প্রায় লিখিত বক্তৃতার মধ্যে শ্রবণ করবে। দেখো এখানে কিন্তু শিক্ষক বলেই চলেছেন বা বক্তৃতা শ্রবণ করছে, এখানে কোনো প্রামাণিক শ্রবণ হচ্ছে না। দেখো ডিটটা কি বলেছে, মুখে মুখে বলা বা রেকর্ড করা একটি স্বাভাবিক পছন্দ স্বচ্ছন্দ কথোপকথনকে শোনা। তাহলে এটা কিন্তু নয়। দেখো শ্রবণ স্তরের সেই অবস্থা যেখানে শ্রোতা একটি কাজ সম্পন্ন করে, শ্রোতা কাজ করবে আর শ্রবণ বলে যাবে এরকম কোনো বিষয় নয়। তাহলে এটা কিন্তু এখানে হবে না। দেখো বিটটা কি বলেছে, বিশেষ কাজ করার জন্য প্রয়োজনীয় বিশিষ্ট জ্ঞাতব্য বিষয়গুলিকে অনুধাবন করার উদ্দেশ্যে একাগ্রভাবে শোনা। দেখো তাহলে একদম বিশেষ কাজ করার জন্য প্রয়োজনীয় শ্রবণ, বিশিষ্ট জ্ঞাতব্য বিষয়গুলিকে অনুধাবন করার উদ্দেশ্যে, অর্থাৎ যে সকল বক্তা যা কিছু বলছে সেগুলোকে অনুধাবন করার উদ্দেশ্যে একাগ্রভাবে শোনাকে বলা হচ্ছে কি প্রামাণিক শ্রবণ। ওকে বন্ধুরা, বোঝা যাচ্ছে? তাহলে বিষয়টি বুঝতে পেরেছো আশা করছি তোমরা, কারণ আমি একটা বিষয় কিন্তু 2-3 বার করে তোমাদের বোঝার জন্য বারবার করে বলছি, তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি। নেক্সট 5 নম্বর দেখো কি বলেছে, লেখা এবং বলাকে কোন কোন বৈশিষ্ট্য পৃথক করে দেয়। লেখা ও বলাকে, অর্থাৎ লেখা আর বলার মধ্যে কোন কোন বৈশিষ্ট্য পৃথক করে। প্রথমটিতে
দেখো বলেছে সাধারণত দ্বিমুখ মুক্ত অর্থাৎ ওপেন এন্ডেড হয়, অর্থাৎ এটা ওপেন এন্ডেড হয়, খোলামেলা না, এক্ষেত্রে কিন্তু ওপেন এন্ডেড নয় বা এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। লেখার বলার মধ্যে কোন বৈশিষ্ট্য পৃথক করে বলেছে। দেখো ব্যাকরণের দিকটা দেখো, ব্যাকরণিক গঠন খুবই নিবিড়ভাবে অনুসরণ করা হয় না। দেখো ব্যাকরণিক গঠন লেখা আর বলার ক্ষেত্রে, এটা ব্যাকরণিক গঠনের ক্ষেত্রে কিন্তু লেখা বলা কোনো বিষয় নয়। ব্যাকরণ যদি নাও জানে তাহলে কিন্তু লিখতে পারবে, বলতেও পারবে। দেখো অনর্গল বলা বাকপটুতা ভিত্তিক কার্য তৎপরতা থাকে, এটাও নয়। অতিসাহ্য ব্যতিরেক এবং পুনরাবৃত্তি থাকে না। ভালো, এই বিষয়টা দেখো বিটটা, অতিসাহ্য বা ব্যতিরেক এবং পুনরাবৃত্তি থাকে না, অর্থাৎ লেখায় বলার ক্ষেত্রে কিন্তু অতিসাহ্য করে বলা যায়, পুনরাবৃত্তি করা যায়, কিন্তু লেখার ক্ষেত্রে সেটা কি আমরা কিন্তু আর পুনরাবৃত্তি করি না। তাহলে এখানে লেখা ও বলার মধ্যে যে বৈশিষ্ট্য পৃথক করে দেয় সেটা হচ্ছে কি অতিসাহ্য, অতিরেক আর পুনরাবৃত্তি থাকে না। এই এই বিষয়গুলির মধ্যে কিন্তু বা এই বৈশিষ্ট্যগুলি লেখা ও বলাকে পৃথক করে দেয়। ওকে, তাহলে বির উত্তরটা হয়ে গেল সঠিক, অতিসাহ্য বা অতিরেক এবং পুনরাবৃত্তি থাকে না। পরবর্তী প্রশ্নে চলে এলাম বন্ধুরা। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, আমরা বাংলা ভাষার ক্লাসে যখন বিনিময়মূলক বক্তৃতা অর্থাৎ বিনিময়মূলক বক্তৃতা এর কথা বলি। বিনিময় অর্থাৎ কি, অর্থাৎ বিনিময় সবসময় কিন্তু একাধিক ব্যক্তির ক্ষেত্রে হয়, একের অধিক ব্যক্তি কিন্তু থাকতে হবে সেখানে, তবে কিন্তু বিনিময়মূলক বক্তৃতা হবে। একা একা কোনোদিন কিন্তু বিনিময়মূলক বক্তৃতা হতে পারে না। তো তখন দেখো আমরা বাংলা ভাষার ক্লাসে যখন বিনিময়মূলক বক্তৃতা এর কথা বলি তখন যা বোঝায়, তখন কি বোঝায়? এ বলেছে একটি একক সংলাপ বা প্রথাগত বক্তৃতার বদলে একটি দ্বৈত সংলাপ আলোচনা। বি বলেছে দ্রুত দক্ষতার সঙ্গে ভাষা ব্যবহার। সি বলেছে দেখো শ্রোতার প্রতিক্রিয়া অনুযায়ী বক্তৃতা করা। ডি বলেছে কারো বলা বা লেখা কথাগুলির ফলশ্রুতি সম্পর্কে জানা। দেখো ডিটা প্রথম যদি আমরা বলি, কারো বলা বা লেখা কথাগুলির ফলশ্রুতি সম্পর্কে জানানো। এখানে বক্তৃতার কোনো বিষয় কিন্তু আসছে না। কেউ যদি কারো বলা বা লেখা কথাগুলি ফলশ্রুতি সম্পর্কে যদি আমি কাউকে জানাই, সে বিষয়ে কিন্তু এখানে বিনিময়টা কিছু আসছে না। সেটা শ্রোতার প্রতিক্রিয়া অনুযায়ী বক্তৃতা করা, শ্রোতা যেটা বলেছে তার প্রতিক্রিয়া অনুযায়ী বক্তৃতা করা, এখানে কিন্তু বিনিময়ে কোনো বিষয় আসছে না। দ্রুত দক্ষতার সঙ্গে ভাষা ব্যবহার, দ্রুত দক্ষতার সঙ্গে ভাষা ব্যবহার করলে কি বিনিময় হবে? হবে না। এবারে দেখো এরটা বলেছে কি একটি একক সংলাপ প্রথাগত বক্তৃতার বদলে, অর্থাৎ প্রথাগত বক্তৃতার বদলে দ্বৈত অর্থাৎ দেখো দুজন বা একাধিক যে দ্বৈত সংলাপ চালানো হয় সেটা কিন্তু বিনিময়মূলক বক্তৃতা হয়, অর্থাৎ একের অধিক ব্যক্তি থেকে কিন্তু সংলাপটি হয় দ্বৈত সংলাপে। ওকে, তাহলে বিনিময়মূলক বক্তৃতার যেটা আমরা কথা বলি সেটা হচ্ছে কি একক সংলাপ বা প্রথাগত বক্তৃতার বদলে দ্বৈত সংলাপটা চালানো। 7 নম্বর প্রশ্ন চলে এলাম। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, শব্দ সজ্জার বা সাউন্ড সিকোয়েন্স পরম্পরা কিভাবে একজন শিক্ষার্থীর বাকপটুতা বা কথা বলা দক্ষতাকে বাড়াতে পারে। দেখো শব্দ সজ্জার পরম্পরা কিভাবে একজন শিক্ষার্থীর বাকপটুতা বা কথা বলার দক্ষতা বাড়াতে পারে। বলেছে কি কিছু শুষ্ক সত্য ঘটনা শুনিয়ে তাদের বলা যেতে পারে আপন আপন বয়ান বা বিবরণ দিতে। বি বলেছে কি কানে শোনা যায় না, রেকর্ড করা কিছু শব্দমালা শিক্ষার্থীকে শুনিয়ে তাকে বলা যেতে পারে যে ওই শব্দসজ্জাকে বা শব্দমালাকে গল্পের আকারে ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে। সে কি বলেছে যে কোনো বাগমূলক কার্যক্রমের সঙ্গে জড়িয়ে কিছু উদ্দেশ্যমূলক প্রয়োজনীয় শ্রুতিলিপি দেওয়া যেতে পারে এইভাবে। ডি বলেছে বাকপটুতা বাড়ানোর জন্য শিক্ষার্থীদের মধ্যে কিছু কার্টুন বা অন্যান্য দৃশ্যমূলক ব্যাপার ছড়িয়ে দিয়ে তাদের দিয়ে কথা বলানো। তাকে বলেছে শব্দসজ্জার পরম্পরা কিভাবে একজন শিক্ষার্থীর বাকপটুতা বা কথা বলার দক্ষতা করা। দেখো বাকপটুতা বাড়ানোর জন্য শিক্ষার্থীদের ডিটটা
যদি বাড়ানোর জন্য শিক্ষার্থীদের মধ্যে কিছু কার্টুন ও অন্যান্য দৃশ্যমূলক ব্যাপার ছড়িয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কথা বলানো হলে কি বাকপটুতা বাড়বে? এক্ষেত্রে কিন্তু বাড়বে না। যে কোনো বাকমূলক কার্যক্রমের সঙ্গে জড়িয়ে কিছু উদ্দেশ্যমূলক প্রয়োজনীয় শ্রুতিলিপি, অর্থাৎ সে শুনবে, এক্ষেত্রে কি বাকপটুতা বাড়বে? এক্ষেত্রে শোনার ক্ষেত্রে কিন্তু বাকপটুতা বাড়ে না। দেখো, কানে শোনা যায় না, কানে শুনতে পাবে না, রেকর্ড করা কিছু শব্দমালা শিক্ষার্থীকে শুনিয়ে, অর্থাৎ শিক্ষার্থী কিছু শব্দ শোনাবে, পরে ওই শব্দসজ্জাকে বা শব্দ গল্পের আকারে ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে বলা হয়। এই ক্ষেত্রে কিন্তু এটা কিছুটা হলেও প্রযোজ্য। দেখো, বলেছে কিছু শুষ্ক সত্য ঘটনা শুনিয়ে তাদের বলা যেতে পারে যে আপন আপন বয়ান বিবর্ণিত, অর্থাৎ এইটা দেখো সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। এটা নিজের মতন করে, অর্থাৎ স্বতন্ত্রভাবে নিজের বয়ান বা বিবরণ দিতে বলা হবে কিছু সত্য ঘটনা শুনিয়ে। তাহলে সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা? এরটা কিছু শুষ্ক সত্য ঘটনা শুনিয়ে তাদের বলা যেতে পারে যে আপন আপন বয়ান দিতে। যখন আপন আপন নিজেটা তারা বয়ান দেবে তাদের মতন করে, তখন কিন্তু তাদের মধ্যে বাকপটুতা বা কথা বলার দক্ষতা কিন্তু অবশ্যই করে বাড়বে। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন। বন্ধু 8 নম্বর প্রশ্ন দেখো বন্ধুরা, 8 নম্বর প্রশ্নে চলে এসেছি। একক সংলাপ বা স্বাগত ভাষণের 3টি উপবৈশিষ্ট্য কি? একক সংলাপ, অর্থাৎ একক সংলাপ মানে তোমরা বুঝতে পারছো যে একক অর্থাৎ একজনের মধ্যে সংলাপ বা স্বাগত ভাষণ, অর্থাৎ কেউ একজন স্বাগত ভাষণ দিচ্ছে। 3টি উপবৈশিষ্ট্য কি বলেছে? দেখো, বলেছে বক্তার সিদ্ধান্ত নির্ণয়, স্বরভঙ্গি, পূর্বাপর বিষয় সম্পর্ক রচনার দক্ষতা। বি বলেছে দৈহিক ভঙ্গি, দৃষ্টান্ত বা অনুমতি, বক্তার উপস্থিতি বা চেহারা। সি বলেছে স্বরভঙ্গি, কণ্ঠস্বরের বৈশিষ্ট্য, দ্যুতি বা গতি। আর ডি বলেছে কণ্ঠস্বরের বৈশিষ্ট্য, স্টাইল, বক্তার চেয়ার। দেখো, এখানে সংলাপ বা স্বাগত ভাষণে কিন্তু বক্তার চেহারার কোনো এখানে এর বৈশিষ্ট্য হতে পারে, তাহলে চেহারা যেগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিলাম। দেখো, বক্তার সিদ্ধান্ত নির্ণয়, স্বরভঙ্গি ও পূর্বাপর বিষয় সম্পর্কে রচনা। এখানে রচনার ক্ষেত্রে কোনো বিষয় আসে না, যেহেতু এখানে ভাষণ বলেছে বা সংলাপ বলেছে, তাহলে রচনার দক্ষতা কিন্তু এখানে কোনোভাবে বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে আমাদের পড়ে থাকলো কি? দেখো বন্ধুরা, সিটটা কি বলেছে? সিটটা দেখো, স্বরভঙ্গি, অর্থাৎ কেমন স্বর হবে তার একটা ভঙ্গিমা, কণ্ঠস্বরের বৈশিষ্ট্য অর্থাৎ কণ্ঠস্বরটা কেমন হবে, দ্যুতি বা গতি অর্থাৎ কতটা গতিতে কিন্তু তিনি সংলাপটা পড়বেন বা স্বাগত ভাষণ দেবেন। তাহলে এখানে সংলাপ বা স্বাগত ভাষণ, একক সংলাপ বা স্বাগত ভাষণের 3টি একক বৈশিষ্ট্য কি হচ্ছে না? স্বরভঙ্গি, কণ্ঠস্বরের বৈশিষ্ট্য, দ্যুতি বা গতি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো বন্ধুরা, 9 নম্বর প্রশ্ন চলে এসেছি। আহরণ প্রতিকূল পরিবেশ। দেখো, অ্যাকুইজিশন, পুওর এনভায়রনমেন্ট এমন অবস্থা যেখানে ছাত্রদের কাছে ভাষা শিক্ষার কোনো সুযোগ থাকে না। বি হিন্দি মাতৃভাষা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা। সি বাংলা ভাষার ব্যবহার কেবলমাত্র ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ডি বাংলা ভাষা বাড়িতে বলা হয় না একেবারে। দেখো, আহরণ অর্থাৎ অ্যাকুইজিশন, প্রতিকূল পরিবেশ কোনটা? দেখো, বাংলা ভাষা বাড়িতে বলা হয় না, বাংলা ভাষা তো বাড়িতে অবশ্যই বলা হয়, তাহলে এটা কিন্তু অনুকূল পরিবেশ। ঠিক আছে, দেখো, বাংলা ভাষা ব্যবহার কেবলমাত্র ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বাংলা ভাষা কিন্তু ব্যবহার কি ক্লাসের মধ্যে সীমাবদ্ধ না, বাংলা ভাষা সমস্ত জায়গায় কিন্তু অবশ্যই করে হয়, তাহলে এটা কিন্তু হবে না। ওকে, হিন্দি মাতৃভাষা হলো লিঙ্গুয়া ফ্রাঙ্কা, হিন্দি বা মাতৃভাষা। আর ছাত্রদের কাছে ভাষা শিক্ষার কোনো সুযোগ থাকে? ছাত্রদের কাছে ভাষা শিক্ষার সুযোগ তো অবশ্যই থাকে, তাহলে এটা কিন্তু প্রযোজ্য নয় ক্ষেত্রে। একমাত্র পড়ে আছে দেখো, হিন্দি মাতৃভাষা হলো লিঙ্গুয়া ফ্রাঙ্কা। লিঙ্গুয়া ফ্রাঙ্কাটা কি আগে আমাদেরকে বুঝতে হবে। দেখো, লিঙ্গুয়া ফ্রাঙ্কা অর্থাৎ মাতৃভাষার মাধ্যমে কিন্তু অন্য ভাষাটা শেখা, মানে সেটা হচ্ছে কি লিঙ্গুয়া ফ্রাঙ্কা। অর্থাৎ মাতৃভাষার মাধ্যমে যখন আমরা অন্য ভাষা শিখতে যাই, তখন কিন্তু পুওর এনভায়রনমেন্ট অর্থাৎ প্রতিকূল পরিবেশ অবশ্যই করে তৈরি হয়। তাহলে মাতৃভাষা হিন্দি বা মাতৃভাষা হলো লিঙ্গুয়া ফ্রাঙ্কা, অর্থাৎ মাতৃভাষা শেখার ক্ষেত্রে যখন হচ্ছে কি আমরা অন্য ভাষা শেখার ক্ষেত্রে যখন মাতৃভাষার মাধ্যমে শিখি, তখন এই লিঙ্গুয়া ফ্রাঙ্কাটা আমাদের সৃষ্টি, অর্থাৎ পুওর এনভায়রনমেন্ট এর অবস্থা কিন্তু তৈরি হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে গেল? হিন্দি
বা মাতৃভাষা হলো লিঙ্গুয়া ফ্রাঙ্কা। ওকে, এবার দেখো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন শব্দজোটটি দ্বারা জ্ঞান শৈলীকে বোঝায়, অর্থাৎ কগনিটিভ স্টাইল। দেখো কগনিটিভ স্টাইল বা জ্ঞান শৈলীকে বোঝায় কোনটা, বলেছে ক্ষেত্র নির্ভরতা, ফিল্ড ডিপেন্ডেন্স, ক্ষেত্র স্বনির্ভরতা, ফিল্ড ইন্ডিপেন্ডেন্স। বি বলেছে প্রত্যক্ষ পরোক্ষ, সি বলেছে প্রজাগত, ওইটা একটু মিস্টেক আছে, সাহায্যকারী। ডি বলেছে ব্যাখ্যামূলক আক্ষরিক। ব্যাখ্যামূলক আক্ষরিক, দেখো এটা হচ্ছে প্রতিযোগিতামূলক হবে এটা বন্ধুরা, প্রতিযোগিতামূলক আর সাহায্যকারী। ব্যাখ্যামূলক আক্ষরিক, দেখো এখানে শব্দজোড়ের দ্বারা জ্ঞান শৈলীকে বোঝায়, জ্ঞান শৈলী। ক্ষেত্র নির্ভরতা, ফিল্ড ইন্ডিপেন্ডেন্স বা ফিল্ড ইন্ডিপেন্ডেন্স কিন্তু এখানে জ্ঞান শৈলীকে বোঝায় না। জ্ঞান শৈলীকে বোঝায় কিন্তু প্রকৃতপক্ষে এখানে প্রত্যক্ষ ও পরোক্ষ, অর্থাৎ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ না করলে সেখানে কিন্তু তার জ্ঞানটা গঠন হবে না। তাহলে জ্ঞান শৈলীকে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষটা বোঝায়, অর্থাৎ কগনিটিভ স্টাইলটা হচ্ছে কি প্রত্যক্ষ ও পরোক্ষ। ওকে, 11 নম্বর প্রশ্ন দেখো। 11 নম্বর প্রশ্নে কি বলেছে, এনকোয়ারি ভিত্তিক শিক্ষা বা অনুসন্ধান ভিত্তিক শিক্ষা মানে, এনকোয়ারি মানে অনুসন্ধান করা, তাই তো? তাহলে এই অনুসন্ধান ভিত্তিক অর্থাৎ কোনো কিছু খোঁজা, সেই শিক্ষা মানে কি বোঝাচ্ছে, বলেছে একটি তত্ত্ব যা ভাষা শিক্ষার সমীপে আমাদের পৌঁছে দেয়। বি বলেছে কৌশলগুলির অভ্যাস ও প্রদর্শনীকরণ এবং বিষয়টির শিক্ষণ। সি বলেছে একটি শব্দভিত্তিক পাঠ্যক্রম, শব্দার্থভিত্তিক পাঠ্যক্রম, যেমন ভাবনাকেন্দ্রিক কার্যক্রম। ডি বলেছে একটি নির্দেশাত্মক পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে তাদের অভিজ্ঞতা জানায় ও সমস্যার সমাধান করে। একদম, দেখো ডিটা দেখো, একটি নির্দেশাত্মক পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে তাদের অভিজ্ঞতা জানায় এবং সমস্যার সমাধান করে। তাহলে অনুসন্ধান কিন্তু অবশ্যই অনুসন্ধান ভিত্তিক শিক্ষা কিন্তু শিক্ষার্থীরা দলবদ্ধভাবে তাদের অভিজ্ঞতা জানাবে এবং নির্দেশাত্মক পদ্ধতির মাধ্যমে তারা সমস্যার সমাধান করবে। ওকে, নেক্সট পরের প্রশ্ন চলে যাব। দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, ভাষা শিক্ষার সংকটপূর্ণ সময় বা ক্রিটিক্যাল পিরিয়ড হলো। ভাষা শিক্ষার সংকটপূর্ণ সময় বা ক্রিটিক্যাল পিরিয়ড কোন সময় ভাষা শিক্ষার সংকটপূর্ণ সময়? বলেছে সেই সময় যা কিনা শিক্ষার্থীদের ভাষা অভ্যাসের জন্য গড়ে তোলা থাকে। বি বলেছে সেই সময় যখন কিনা ভাষাটি খুবই সহজে অধিকার করা যায় অন্যান্য সময়ের তুলনায়। এখানে তো অন্যান্য সময়ের তুলনায় যদি ভাষা সহজে অধিকার করা যায় তাহলে এটা কি সংকটপূর্ণ হলো? তাহলে এটা কিন্তু প্রযোজ্য নয়। সি সময়ের সেই দৈর্ঘ্য হবে যা কিনা একটি ক্লাসের বোধমূলক পরীক্ষণের আগে কাটাতে হয়। বোধমূলক আগের পরীক্ষণের আগে যে সময়টা সেটা কি সংকটপূর্ণ হতে পারে? এক্ষেত্রে কিন্তু না। আরেকটা রয়েছে দেখো ডি, যে কোনো ভাষা প্রকল্পের প্রস্তুতির যে সময়। ভাষা প্রকল্পের প্রস্তুতি, আর দেখো দুটো রয়েছে, ভাষা প্রকল্পের প্রস্তুতি আর শিক্ষার্থীদের ভাষা অভ্যাসের জন্য গড়ে তোলা থাকে। দেখো ভাষা অভ্যাসের জন্য গড়ে তোলা যে সময় ভাষা অভ্যাসের জন্য সেটা কি সংকটময় পূর্ণ সময় হতে পারে? এই ভাষা অভ্যাস করছে সেই সময় তারা বিভিন্নভাবে ভাষা অভ্যাস করতে পারে, এটা কিন্তু সংকটময় সময় বা ক্রিটিক্যাল পিরিয়ড আমরা বলবো না। দেখো যে কোনো ভাষা প্রকল্প প্রস্তুতি অর্থাৎ সেই ভাষার প্রকল্প প্রস্তুতি করতে গেলে কিন্তু যে সময়ে উপস্থিত হয় বা উপস্থাপন করা হয় যে সময়ে প্রকল্প প্রস্তুতি, সেই সময়টাকে কিন্তু বলা হচ্ছে কি ক্রিটিক্যাল পিরিয়ড বা শিক্ষার সংকটময় সময়। ওকে, তাহলে ভাষা প্রকল্পের প্রস্তুতির সময়টা হচ্ছে কি শিক্ষার সংকটময় সময়। ওকে, 13 নম্বর প্রশ্ন দেখো, বলেছে সারাংশ লেখার জন্য যে দুটি গুণের প্রয়োজন হয় সারাংশ লেখার জন্য, সঠিক লিখতে পারা, সংযোজ্য অব্যয়গুলি ব্যবহার করে। দেখো সারাংশ লিখবে অর্থাৎ কোনো কবিতা বা কোনো গদ্যাংশ সেটা পড়ে তার সারাংশ বা সারমর্ম লিখতে হবে। সেই জন্য কি গুণের প্রয়োজন? সঠিক লিখতে পারা, সংযোজ্য অব্যয়গুলির ব্যবহার করা।
সংযোজক অব্যয়গুলির ব্যবহার বিষয়টা ঠিকই আছে, কিন্তু সঠিক লিখতে পারা এই বিষয়টি কিন্তু এখানে প্রযোজ্য হবে না। ওকে, দেখো শব্দের বদলে চিহ্ন প্রয়োগ এবং সঠিক লেখার শব্দের বদলে চিহ্ন প্রয়োগের কিন্তু এখানে কোনো গুণ নয়, বা শব্দের বদলে চিহ্ন প্রয়োগ করে সারাংশ লেখা হয় না, আমরা জানি। কিন্তু সারাংশ বা আমরাও অনেক লিখেছি, তাই তো? আমরা কিন্তু 9-10-এর বিভিন্ন সারাংশ বা সারসংক্ষেপ লিখে এসেছি। তো সেক্ষেত্রে কিন্তু শব্দের বদলে চিহ্ন প্রয়োগের বিষয়টি কিন্তু এখানে আসে না। সি বলেছে, দেখো কি সি বলেছে, সমার্থক শব্দ ব্যবহারের দ্বারা বক্তব্যকে নিজের ভাষায় পুনর্লিখিত করার ক্ষমতা। দেখো বক্তব্যকে নিজের ভাষায় পুনর্লিখিত কিছুটা করা যায়, কিন্তু সমার্থক শব্দ ব্যবহার করতে হবে এরকম কোনো কিন্তু বিষয় নেই। তাহলে এক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। দেখো ডিটটা কি বলেছে, বক্তব্যের মধ্যে ভাবনাগুলিকে গুরুত্ব অনুযায়ী চিনে নিতে পারা। অর্থাৎ কি বলেছে, বক্তব্যের মধ্যে কবি বা লেখক কি বলেছে সেই ভাবনাগুলি কিন্তু গুরুত্ব অনুযায়ী চিনে নিতে হবে। অধিক গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ সূত্রগুলি বেছে নেওয়ার ক্ষমতা। অর্থাৎ কোনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কোনগুলো কম গুরুত্বপূর্ণ, হ্যাঁ অবশ্যই কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কোনগুলো কম গুরুত্বপূর্ণ সেই সূত্রগুলো বেছে নিয়ে কিন্তু অধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেগুলোর মাধ্যমে ভাবনাগুলিকে গুরুত্ব অনুযায়ী প্রকাশ করা যায় সেটা কিন্তু এখানে সারাংশ লেখা হয় সেইভাবেই। তাহলে এখানে সারাংশ লেখার গুণের প্রয়োজন হয় কোনটা, যে বক্তব্যের ভাবনাগুলি গুরুত্ব অনুযায়ী চিনে নিতে পারা এবং অধিক গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ সূত্রগুলিকে বেছে নেওয়ার ক্ষমতাটাই কিন্তু এই গুণের সারাংশ লেখার গুণ। ওকে, তাহলে ডিটটা হলো সঠিক উত্তর। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো 14 নম্বর প্রশ্ন বলেছে, বিভিন্ন কালরূপের মধ্যে যখন শিক্ষার্থী পার্থক্য করতে পারে না, অর্থাৎ কালরূপ অর্থাৎ টেন্সের মধ্যে যখন শিক্ষার্থী পার্থক্য করতে পারে না, তখন যে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া দরকার, তখন কি প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া দরকার। দেখো বন্ধুরা, সমস্ত এই যে প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখছো বা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, সমস্ত কিন্তু সিটেট 2012 নভেম্বরের যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো নিয়েছি। প্রত্যেককে আশা করছি প্রশ্নগুলো খুবই উপকারে আসবে এবং সব কনসেপচুয়াল যে প্রশ্নগুলো রয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই প্রত্যেকে দেখছো আশা করছি। এবং প্রত্যেকে যদি তোমরা নতুন হও চ্যানেলে, তাহলে তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবে। ওকে, তো চলো কি বলেছে দেখো, ওই প্রশ্নটা বলেছে যে বিভিন্ন কালরূপের মধ্যে যখন শিক্ষার্থী পার্থক্য করতে পারে না, তখন যে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া দরকার। একে অপরের কাছে বাস্তব জীবনের বিভিন্ন ঘটনা বর্ণনা করবার অভ্যাস করতে করতে সম্মিলিতভাবে শিখবে। বি, নির্দিষ্ট কালরূপকে চেনা যায় এমন প্রচুর বাক্য দিয়ে শেখানো। সি, শিক্ষার্থীরা নিজেরা বাক্য নির্মাণ করবে এবং শিক্ষক তাদের পরিচালক ও নির্দেশক রূপে কাজ করবে। ডি, ক্লাসঘরের বাইরেও তারা বাক্য গড়তে শিখবে। দেখো কালরূপের মধ্যে যখন শিক্ষার্থী পার্থক্য করতে পারে, অর্থাৎ টেন্সের মধ্যে সমস্যা হয় যখন, তখন কিন্তু কি হবে, তারা ক্লাস ঘরের বাইরে বাক্য করতে শিখবে। এটা কিন্তু এখানে কালরূপের কোনো বিষয় নয়। শিক্ষার্থীরা নিজেরা বাক্য নির্মাণ করবে, শিক্ষক তাদের পরিচালক ও নির্দেশ রূপে কাজ করবে। শিক্ষকদের বাক্য নির্মাণ করবে, শিক্ষক তাদের পরিচালক রূপে কাজ করবে। এটা কিন্তু এখানে কিন্তু কোনো রকম টেন্সের বিষয় আসছে না, বা কালরূপের মধ্যে কোনো বিষয় আসছে না। নির্দিষ্ট কালরূপকে চেনা যায় এমন প্রচুর বাক্য দিয়ে শেখানো। দেখো হ্যাঁ একদম, যে এমন কিছু বাক্য শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করতে হবে যে বিভিন্ন কালরূপকে তারা যেন চিনতে পারে। বিভিন্ন রকম বাক্য দিতে হবে, বিভিন্ন রকম কালরূপের বাক্য সেখানে দিতে হবে, প্রচুর বাক্য দিতে হবে। সেই বাক্য দেখে দেখে তারা পড়ে তাদেরকে সেভাবে শেখাতে হবে। ওকে, তাহলে বিটটা হলো সঠিক উত্তর। ওকে, নেক্সট পরের প্রশ্ন দেখো বলেছে কি, সিসিই প্রবর্তন করার ফলে দেখো বন্ধুরা, ভিডিওটি হয়তো একটু লেন্থি হচ্ছে, কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমি ডিটেলস ডিসকাস করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এবং তোমাদের মধ্যে কনফিউশনটা দূর হয়ে যায়। দেখো বন্ধুরা, শুধু প্রশ্নের উত্তর করে দিলে কিন্তু সেখানে
উত্তর কিন্তু মনে রাখা সম্ভব নয়, কিন্তু যদি তোমার সেই প্রশ্নের সম্পর্কে বা উত্তরের সম্পর্কে যদি কনসেপ্ট থাকে, তাহলে তুমি কিন্তু প্রশ্ন যেমনভাবে আসুক তুমি কিন্তু সঠিক উত্তরটা করতে পারবে। অর্থাৎ আগে আমাদের কনসেপ্টটা দরকার। তাহলে দেখো এখানে বলছে 15 নম্বর প্রশ্ন, আজকের সেশনের শেষ প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, দেখো 15টা প্রশ্ন যেটা হচ্ছে কি বাংলা প্যারাগজির প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা আমরা 2012 থেকে সিটেটের কোশ্চেন থেকে নিয়েছি। দেখো 15 নম্বর প্রশ্ন, সিসি অর্থাৎ যেটা আমরা কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ এভুলেশন, তাহলে সেই সিসি প্রবর্তন করার ফলে যেটা হয় সেটা কি? শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে পারেন আরো বেশি করে, শিক্ষার্থীদের মূল্যায়ন করার কাজটি নিয়মিত হয়েছে, শিক্ষার্থীরা নানাবিধ কাজ করার আনন্দ পায়, পড়াশোনায় বেশি জোর দেওয়া যাচ্ছে। অর্থাৎ সিসি প্রবর্তন করার ফলে কি হচ্ছে? দেখো সিসি প্রবর্তন করার ফলে কিন্তু সিসি অ্যাকচুয়ালি কি আমরা কেন করি? মূল্যায়নের কাজটি করার জন্য। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হলো? শিক্ষার্থীদের মূল্যায়নের কাজটি নিয়মিত করা হয়েছে কিনা সেটা কিন্তু এখানে সিসি প্রবর্তন করার ফলে সেটা আমরা বুঝতে পারি বা সেই কাজটি সহজ হয়। ওকে, তো চলো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের প্র্যাকটিস সেট। তো আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। তো প্রত্যেককে বলো যদি ভালো লাগে অবশ্যই করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, এবং তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করো। ওকে, তো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিও। ওকে।